সলিউশনের অঙ্ক দিলেও তারা পেরে যাবে। এখন তাদের সলিউশনের ফর্মুলা মনে রয়েছে। তারা অর্গানিক ভাই রেগুলার অন্তত পাতাটা উল্টায়। আজকে আমি 1 থেকে 10 নম্বর পাতা উল্টালাম, পরের দিন আমি 11 থেকে 20 নম্বর পাতা উল্টালাম, তারপর দিন 21 থেকে 30 পাতা উল্টালাম। পাতা উল্টালাম মানে কি আমি ভাই দেখছি ভাই এটা এখানে অ্যাটাক করতো, এর অ্যাসিডিটি আমার এই কারণে বেশি। এগুলো তুই বাড়িতে ভাই এগুলো তোকে দেখতে হবে, আমি আর কি বলবো সেখানে। সিম্পল ব্যাপার। যারা যা করে তারা ঠিক করছে ভাই, তোর কম্পিটিটররাই করছে। তুই এখানে পরীক্ষা দিবি, ইন্ডিয়াতে আরো 2-3 লাখ আরো বেশি দেবে, সবাই ভাই করছে। তোর মনে হচ্ছে ভাই তোর বন্ধু আইসিএসসি বোর্ডের তোর যে বন্ধুটা আছে সে হয়তো করছে না, সেও হয়তো বাড়িতে ভাই ঠিক করে বেড়াচ্ছে, তোকে বলছে না, তোকে দেখাচ্ছে না। তো এখানেও দেখা দেয় ভাই, সে তো নিজের মতন ভাই নিজের কথা ভাবে করছে, তোর কথা থোড়ি ভাবছে, তখনও ভাবছে না ভাই, সে কিন্তু ঠিক করে যাচ্ছে। সাফারটা আলটিমেটলি গিয়ে তোকে করতে হবে। তো যাই হোক, চলো আমরা এখানে দিয়েছি হচ্ছে উইক ইলেকট্রোলাইট CH3COOH। এই রকমের কেস আমরা পড়েছিলাম ভ্যান্টা ফ্যাক্টর, ঠিকই বলেছিস। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের কনভার্সন আমরা পারি ভাই, কিভাবে কি বানাতে হবে। এখন ভালো ভালো জিনিস দেখি, এটা তো 100% ডিসোসিয়েট করে যায়। NaCl কে যখনই আমরা ভাই NaCl এর মধ্যে জল দেবো তখন ভাই ও 100% ডিসোসিয়েট করে গেছে। এইবারে অ্যাসিটিক অ্যাসিডে এই যে ভাঙাটা ভাই, দেখ অ্যাসিটিক অ্যাসিডে ও এর মাথায় ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস রয়েছে আমি জানি। এখন এই ওয়াটার বা সলভেন্টটা যখন দিই, সলভেন্টটা আমার গিয়ে কি করে, সলভেন্টটা গিয়ে আমার এটাকে ভাঙে, বুঝতে পারছি। তো এটার কি 100% ডিসোসিয়েশন না ভাই? 100% তো হয় না। যত বেশি আমি ভাই এরকম জল দেবো তত আমার ডিসোসিয়েশনটা বাড়তে থাকবে, যত আমি জল দেবো তত আমার ডিসোসিয়েশন বাড়তে থাকবে। জলের এইসব অ্যাক্টিভিটি আমরা দেখেছিলাম ক্লাস লেভেলে দেখতাম, এই যে জল গিয়ে আমার ভাই হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যে সলভেন্টের, সে আমার কি করে এই বন্ডটাকে ভেঙে দেয়, এরকম আমরা দেখতাম। তো ভাই এখানে কি আমি 100% ডাউন পাবো ভাই? কোনোদিনই 100% ডাউন পাবো। আমরা ক্লাস লেভেলে দেখি পড়তাম যে ভাই এটা যদি খুব স্ট্রং হয় তাও হয়তো ভাই এই ম্যাক্সিমাম 5% ভাঙতে পারে, এরকম আমি পড়েছিলাম। আলফার ভ্যালু বার করতাম ক্লাস 11, ডিগ্রি অফ ডিসিশন আমরা বার করেছিলাম আলফার ভ্যালু। ক্লাস 11 এর খাতা দেখবি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে লেখা আছে উইকের জন্য আলফার ম্যাক্সিমাম ভ্যালু হয়তো 0.05 হতে পারে, মানে হয়তো ম্যাক্সিমাম 5% ডিসোসিয়েট করতে পারে। তো এটা যেমন 100% ভাই আগে থেকেই আয়নে ভেঙে গেছে, ও কিন্তু আয়নে অত ভাঙতে পারে না, তাহলে এখানে আয়নের অ্যামাউন্ট স্বাভাবিকভাবেই কম। এইবার যদি আমি জলের একটা অ্যামাউন্ট বাড়াতে থাকি, জল কেন বলছি, কারণ আমরা এখানে ভাই ডাইলিউশন বাড়াচ্ছি। তো ডাইলিউশন মানে আমরা সলভেন্ট অ্যাড করছি, আমরা এগুলোকে সব অ্যাকোয়াস সলিউশনই ভাবলাম। ভাই এটাও ভাই জলের মধ্যে রয়েছে, ওটাও জলের মধ্যে রয়েছে, আলাদা আলাদা কন্টেনারে অবশ্যই। আমি যত বেশি জল অ্যাড করব তত ভাই কি হবে, বেশি বেশি জল গিয়ে বেশি বেশি অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে এই বন্ডটাকে বেশি বেশি ভাঙবে। তার মানে দেখ আমি যত বেশি বেশি জল অ্যাড করবো তত বেশি আমার ভলিউম বাড়তে থাকবে, কারণ সলভেন্ট আমি অ্যাড করছি, তত আমার দেখ নাম্বার অফ আয়ন বাড়বে। তার মানে কি বলতো, আগে হয়তো আমার ছিল 50টা আয়ন, আমি আরেকটু জল অ্যাড করলাম, ওটা হয়তো 52 খান আয়ন হতে পারে, বুঝতে পেরেছিস? কারণ আমার আরেকখানে অ্যাসিটিক অ্যাসিড মলিকুলের এই বন্ডটাকে ধরো ভাঙলো একটু, যখন আমি বেশি জল অ্যাড করছি। তারপরে সাপোজ আমি আরেকটু জল অ্যাড করলাম, ওটা হয়তো 52 থেকে 53 হতে পারে। এত দিক দিয়ে বোঝা গেছে? কারণ এটা তো 100% কোনোদিনই ভাঙবে না। মানে ভাই কার্বক্সিলিক অ্যাসিড উইক ইলেকট্রোলাইট গুলো পুরোপুরি ভেঙে এই জিনিসটা তো কখনোই বানাতে পারে না। এটা আমার ভাই রিভার্সেবল সাইন থাকে। রিভার্সেবল সাইন মানে কি? রিভার্সেবল সাইন মানে হচ্ছে এই যেগুলো ভাঙছে সেগুলো আমার কম্বাইন করে আবার এই ভার্সনও ফিরে আসে। এটা যদি বুঝতে পেরেছি ব্যাপারটা। স্ট্রং এর কেসটা আমার কি হয়, স্ট্রং এর কেস মানে তো আমার 100% ভেঙে আছে ভাই। দেখবি ক্লাস 10 লেভেলে আমাদের কোশ্চেন আসতো স্ট্রং ইলেকট্রোলাইট গুলো সলিউশনের মধ্যে কিভাবে এক্সিস্ট করে। অপশন থাকতো হচ্ছে আয়ন্স, মলিকিউলস, বোথ মলিকিউলস এন্ড আয়ন্স। স্ট্রং ইলেকট্রোলাইট ভাই মানে পুরোপুরি ভেঙে গেছে সলিউশনের মধ্যে, তাহলে NaCl এর এক্সিস্টেন্স কিভাবে আসে বলতো? শুধুমাত্র আয়ন হিসেবে। আমরা ক্লাস 10 লেভেলে অ্যানসার দেখাতাম কি অনলি আয়ন্স, আইসিসি বোর্ডে আসতো, সিবিএসসি বোর্ডের বইয়ের মধ্যে লেখা আছে, ঠিক আছে? স্ট্রং ইলেকট্রোলাইট গুলো সলিউশনের মধ্যে কিভাবে থাকে? অনলি আয়ন্স। মনে আছে ক্লাস 10 আইসিএসসি এভাবে কোশ্চেন আসতো, অনলি আয়ন্স ছিল আমাদের অ্যানসার। সিমিলার তো উইক ইলেকট্রোলাইট গুলো সলিউশনের মধ্যে কিভাবে থাকে, দেখবি অপশন থাকতো অনলি মলিকিউলস, অনলি আয়ন্স, বোথ আয়ন্স এন্ড মলিকিউলস। আমরা অ্যানসার দিতাম কি বলতো? বোথ আয়ন্স এন্ড মলিকিউলস। তার কারণ কি? কারণ ভাই আমাদের অ্যাসিডিক অ্যাসিড তো রয়েছে, কারণ তো রিভার্স ব্যাক করে কিছু কিছু চলে আসছে এখানে, তাহলে এটাও থাকতো, ওটাও থাকতো, ওটাও থাকতো, মানে বোথ আয়ন্স এন্ড মলিকিউলস হচ্ছে আমাদের অ্যানসার। আরেকটা কোশ্চেন আসছে নন ইলেকট্রোলাইট গুলো কিভাবে থাকে। নন ইলেকট্রোলাইট মানে তো ভাঙবেই না, ওগুলোর অ্যানসার মানে হতো কি শুধুমাত্র মলিকিউল। তাহলে আমরা ক্লাস 10 লেভেলে দেখতাম, ক্লাস 11এও দেখেছি, কোন চ্যাপ্টারে দেখেছি? ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে দেখেছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভাঙাটা, এতদিন বুঝতে পারলাম। এইবারে যখন ধর আমরা কি করেছি ভাই, যখন আমরা NaCl সলিউশন আমাদের রয়েছে স্ট্রংটাকে আমরা দেখেছি, এইবারে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা দেখবো এই ডাইলিউশন বাড়ানোর সাথে সাথে আমাদের ওই এক একটাতে কি কি এফেক্ট পড়বে। তার জন্য আমরা নাম্বার 1 লিখবো এখন কন্ডাক্টেন্স, জি তে আমাদের কি এফেক্ট পড়বে, ঠিক আছে? তাহলে আমরা স্ট্রং এর জন্য আমরা দেখবো যে ভলিউমটা বাড়িয়েছি, ডাইলিউশন বাড়াচ্ছি, জি তে আমাদের কি এফেক্ট পড়বে। একইভাবে আমরা উইকেও দেখবো। চল দেখ, ফার্স্ট কেস স্ট্রং এর ক্ষেত্রে ভাই আমরা ডাইলিউট করলাম সলিউশনকে, ডাইলিউট করলে আমাদের কি হবে? নাম্বার অফ আয়ন, কি বল, নাম্বার অফ আয়ন, যত নাম্বার অফ আয়ন বাড়বে
তত আমাদের কন্ডাক্টেন্স স্বাভাবিকভাবেই বাড়বে। এত খুব ভালো কথা বুঝতে পারছি। যত নাম্বার অফ আয়ন বাড়বে তত আমাদের কন্ডাক্টেন্স বাড়বে, এতদিন বুঝলাম। কারণ কি নাম্বার অফ আয়ন যত বাড়ছে তত ভাই বেশি বেশি আমি কেরিয়ার পেয়ে যাচ্ছি, আর বেশি বেশি কেরিয়ার হলে তো আমার বেশি বেশি ইলেকট্রন কারেন্ট ফ্লো করবে, তার মানে তো ভাই ওটাই তো আমাদের কন্ডাক্টেন্সের ডেফিনেশন। যত ইজিলি কারেন্ট ফ্লো করে সেটা হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্সের অপোজিটটা। এখন তুই দেখ, যখন আমরা স্ট্রং এর ক্ষেত্রে সলিউশনটাকে ডাইলিউট করছি তখন তুই আমাকে বল নাম্বার অফ আয়ন কি তখন বাড়ছে? যখন আমরা স্ট্রং এর ক্ষেত্রে দিচ্ছি তখন কি আমাদের নাম্বার অফ আয়ন বাড়ছে? বাড়ছে না। কেন বলতো? তার কারণ তো ভাই আগে থেকে 100% ভেঙেই আছে। এটা 100% ভেঙে আগে থেকে Na+ Cl- হয়ে গেছে। নতুন করে আয়ন আমি কোথায় পাচ্ছি? যখন আমি ভাই এর মধ্যে দিচ্ছি ভাই তখন আমার কি হচ্ছে? নতুন করে আমি কিন্তু আয়ন পাচ্ছি না, কিন্তু এখানে যখন আমি ডাইলিউট করব সলিউশনটাকে আমার কিন্তু নাম্বার অফ আয়ন বাড়ছে। এ তো আমার ভাই আগে থেকেই যা যা ভাঙতে পারতো ভেঙে গেছে, 100% আগে থেকেই ভেঙে গেছে। এ তো আমার 100% কোনোদিনই ভাঙবে না। যখন আমি দিলাম ভাই একটু একটু নাম্বার অফ আয়ন বাড়ছে, তোকে বলছিলাম 50, 51, 52 হচ্ছিল, 51, 52 হচ্ছিল। নাম্বার অফ আয়ন এই কেসে বাড়বে, কিন্তু এই কেসে কিন্তু নাম্বার অফ আয়ন বাড়ছে না। এতটাই বুঝলাম। তাহলে এই কেসে হচ্ছেটা কি ভাই? এখানেও কন্ডাক্টেন্স বাড়ছে। কেন বাড়ছে? তার কারণ দেখ, যখন ধর আমার এই আয়নগুলো ফ্রি আছে, অবশ্যই ফ্রি আছে, আগেও ফ্রি ছিল। সাপোজ আগে দেখ আমার এই Na+ Cl- এরকম রয়েছে সলিউশনের মধ্যে, এই একটা প্লাসকে দেখ একটা মাইনাস এরকম টেনে রাখবে, তো প্লাস তো একটা মাইনাসকে টেনেই রাখবে। এইবারে যখনই দেখ আমি এর মধ্যে জল বেশি বেশি অ্যাড করছি তখন আমার কি হচ্ছে? দেখ এই Na+ আর Cl- এর মাঝখানে প্রচুর জলের মলিকুল ঢুকে গেছে। এটা কিন্তু আয়নিক বন্ড নয়, এটা হচ্ছে Na+ ওই ফোর্স অফ অ্যাট্রাকশনে টেনে রেখেছে। স্বাভাবিকভাবেই একটা অপোজিট চার্জ আমার একটা অপোজিটকে টেনে রাখবে, প্লাস একটা মাইনাসকে টেনে রাখছিল। যখন আমার বেশি বেশি জল ঢুকছে তত আমার কি হচ্ছে বলতো? দেখ এই অ্যাট্রাকশন তো কেটে দিতে পারছে, তো তখন আমার এই অ্যাট্রাকশন কেটে যাচ্ছে ভাই, মাঝখানে অন্য লোকজন ঢুকে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাসকে কম অ্যাট্রাক্ট করবে স্বাভাবিক ভাই। তাহলে দেখ প্লাস আর মাইনাস দূরে দূরে চলে যাচ্ছে, আমি বুঝলাম ব্যাপারটা। প্লাস মাইনাস দূরে দূরে চলে যাচ্ছে মানে বলতে কি আয়নগুলো দেখ অনেক বেশি ফ্রি হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। কেন ফ্রি হচ্ছে? তার কারণ আগে দেখ প্লাসকে মাইনাস টেনে রেখে দিত, মাইনাস দিকে প্লাস টেনে রেখে দিয়েছে। যত আমি বেশি বেশি জল অ্যাড করলাম, জল গিয়ে কি করছে বুঝতেই পারলাম ভাই, দুজনের মধ্যে আমার বেশি বেশি জল ঢুকে গেল। জল ঢুকে গেলে আমার কি হয় ভাই? এই অ্যাট্রাকশনটা তখন ভাই বন্ধ হয়ে যাচ্ছে। Cl- তো আমার Na+ দেখতেই পাচ্ছে না, Cl- থেকে Na+ দূরে চলে গেছে স্বাভাবিকভাবে। তাহলে আয়নগুলো আমার ফ্রি হয়ে গেল, বুঝতে পারলি? ফ্রি কনসেন্সে ওই অ্যাট্রাকশন থেকে ফ্রি হয়ে গেছে। যখন আমার ভাই জল ছিল না, সলভেন্ট বেশি বেশি ছিল না, তখন দেখ আমার এই সমস্যাটা ছিল। সমস্যাটা কি? দেখ আয়নগুলো অতটা ফ্রি ছিল না, কারণ একটা Na+ কে ভাই একটা Cl- টেনে রাখছে, বুঝতে পারছিস? যখন এই বেশি জল অ্যাড করলাম আমার কি হচ্ছে? যখন আমার সলভেন্টটা বাড়ছে তখন আমি বুঝতে পারছি ভাই আয়নের মধ্যে বেশি বেশি জল ঢুকে গেল, মানে আয়নের মধ্যে এই মাঝখানে জায়গাগুলোতে আমার বেশি বেশি সলভেন্ট পার্টিকেল ঢুকে যাচ্ছে। সলভেন্ট পার্টিকেল ঢুকছে মানে কি দেখ আমার তো এই প্লাস আর মাইনাসকে তো টেনে রাখতে পারছে না স্বাভাবিকভাবে, তখন আমার আয়নগুলো আগের থেকে তো ফ্রি হয়ে গেছে। কি বলেছে ব্যাপারটা বুঝলাম? এত ক্লিয়ার বোঝা গেছে? তাহলে যদি আমার আয়নগুলো ফ্রি হয়ে যায় তাহলে ভাই এখন স্বাভাবিকভাবে আয়নগুলো অনেক ইজিলি কারেন্টকে আমার ফ্লো করতে পারবে, কারেন্টকে আমার ক্যারি করতে পারবে। আগের বার এটা আমার হচ্ছে না, কারণ Na+ চাইছিল যেতে ভাই, কিন্তু Cl- টেনে রাখছিল। Cl- চাইছিল যেতে, কিন্তু Na+ টেনে রাখছিল। এবার তো আমি সেই জিনিসটাই কেটে ফেলতে পেরেছি। তাহলে স্বাভাবিকভাবে আয়নগুলো যদি ফ্রি হয়ে যায় ওদের মুভমেন্ট অনেক ফাস্ট হয়ে গেছে। মুভমেন্ট যদি আমার ফাস্ট হয় তাহলে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? কন্ডাক্টেন্স আমার বাড়বে। এত কি ক্লিয়ার? তাহলে দেখ এখানে আমার কি হচ্ছিল ভাই? নাম্বার অফ আয়ন সেম, শুধু ওদের মধ্যে দেখ আমাদের ডিসটেন্সটাকে আমি বাড়িয়ে দিতে পেরেছি। কিভাবে বাড়ালাম ডিসটেন্সটাকে? সলভেন্ট পার্টিকেল অ্যাড করে। এত কি বোঝা গেছে? এই এফেক্টটাকেই বলেছে ভলিউম এফেক্ট। নাম্বার অফ আয়ন ফিক্সড, শুধু আমি দেখ আয়নগুলোকে ফ্রি করে দিলাম, এটাকে আমার কি বলে? ভলিউম এফেক্ট। মনে থাকবে? তাহলে নাম্বার অফ আয়ন ফিক্সড আছে, নাম্বার অফ আয়ন সেম আছে, কিন্তু জাস্ট আমি ডিসটেন্স বাড়িয়ে দিয়েছি, ফ্রি করতে পারলাম, এটাকে বলে ভলিউম এফেক্ট। ক্লিয়ার? জাস্ট সলভেন্ট অ্যাড করে আমি আয়নগুলোকে ফ্রি করে দিতে পেরেছি, এটাকেই বলে কি? ভলিউম এফেক্ট। তাহলে নাম্বার অফ আয়ন সেম, কিন্তু আমি ফ্রি করে দিলাম সলভেন্ট অ্যাড করে, এটাকেই বলে ভলিউম এফেক্ট। নাম্বার অফ আয়ন সেম বাট আয়ন হয়ে গেল ফ্রি। কিভাবে ফ্রি হলো? সলভেন্ট অ্যাড করে, এটাকেই বলে আমার কি? ভলিউম এফেক্ট। তুই বললি হ্যাঁ স্যার ব্যাপারটা বুঝেছি, ভলিউম এফেক্ট অবধি আমার ক্লিয়ার হয়েছে। তাহলে বল এই স্ট্রং এর কেসে ডাইলিউশন হলে, কারণ এখন আমরা না প্রত্যেকটা দেখছি ডাইলিউশন বাড়ালে কি হবে। তাহলে ডাইলিউশন বাড়ালে স্ট্রং ইলেকট্রোলাইটের কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? তাহলে বাড়বে। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে জি আমাদের কি হলো? লিখে রাখলাম ইনক্রিজ। তাহলে স্ট্রং এর কেসে আমাদের জি ইনক্রিজ করেছে। এই এফেক্টটাকে আমাদের কি বলে? ভলিউম এফেক্ট। ভলিউম এফেক্টটা বুঝতে পেরেছিস? তাহলে স্ট্রং এর কেসে জি আমাদের ইনক্রিজ করলো, এই অ্যারোটার মানে ইনক্রিজ, মানে উপরের দিকে অ্যারোটার মানে ইনক্রিজ। তুই বুঝতে পারলি? ক্লিয়ার বুঝেছিস? চল তুই বলে স্যার বুঝলাম। আমরা এখন ভাই ডাইলিউশন বাড়ালে কি হবে পড়ছি। তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে কনসেন্ট্রেশন কমালে কি হবে, তুই অ্যানসার কি লিখবি? স্ট্রং ইলেকট্রোলাইটের বল কি হবে? কনসেন্ট্রেশন কমালে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? স্ট্রং ইলেকট্রোলাইটের কিভাবে বাড়বে? কিভাবে বুঝলাম? ডাইলিউশন বাড়া মানেই কনসেন্ট্রেশন কমা। তাহলে ডাইলিউশন বাড়ালে যা এফেক্ট হয়, কনসেন্ট্রেশন কমালে আমাদের একই এফেক্ট হবে। তাহলে ক্লাস 12 স্টুডেন্ট একদম ঠিক অ্যানসার দিয়েছে কি ভাই? ডাইলিউশন বেড়েছে, কনসেন্ট্রেশন কমেছে। তাহলে ডাইলিউশন বাড়লে যা এফেক্ট হয়, কনসেন্ট্রেশন কমলেও তাই অ্যানসারই হবে। ক্লিয়ার?
তাহলে ভাই আমি বুঝতে পারলাম ডাইলিউশন বাড়ালে যা হবে কনসেন্ট্রেশন কমালে আমার তাই হবে। কনসেন্ট্রেশন বাড়ালে আমাদের কি হবে? কন্ডাক্টেন্স। কনসেন্ট্রেশন বাড়ালে কি হবে? ঠিক উল্টোটা হয়ে যাবে। তুই বুঝে গেছিস ভাই ব্যাপারটা, তোকে কি বলছি, বুঝেছিস? তাহলে ডাইলিউশন কমালে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? স্ট্রং এর ডাইলিউশন কমালে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? তাকিয়ে থাক আমার দিকে, আমিও তাকিয়ে থাকবো তোর দিকে। কমবে ভাই। ডাইলিউশন বাড়ালে কন্ডাক্টেন্স বেড়ে যাচ্ছিল, ডাইলিউশন কমালে কি হবে? কন্ডাক্টেন্স আমাদের কমে যাবে। এত ক্লিয়ার বুঝেছিস? চল বুঝলাম। এবার আমরা যাচ্ছি উইক ইলেকট্রোলাইটে। উইক ইলেকট্রোলাইটে কন্ডাক্টেন্স আমাদের কি হবে? তাহলে দেখ উইক ইলেকট্রোলাইটের কাছে আমাদের কি হচ্ছে? উইক ইলেকট্রোলাইটেও তুই ভালো একটা জিনিস, উইক ইলেকট্রোলাইটের কন্ডাক্টেন্স দেখি, তাহলে স্বাভাবিকভাবে এখানেও আমাদের কন্ডাক্টেন্স বাড়বে। কিভাবে বাড়বে? চল দেখ, উইক ইলেকট্রোলাইট আমরা ভাই এর মধ্যে ডাইলিউট করছে এটাকে, মানে কি সলভেন্ট অ্যাড করছে। সলভেন্ট গিয়ে কি করছে? বেশি বেশি আয়ন প্রডিউস করছে। বেশি বেশি আয়ন কেন প্রডিউস করছে? তার কারণ এ তো ভাই আগে তো বেশি বেশি ভাঙতো না, যত আমি ওয়াটার দিচ্ছি দেখ আরো কতগুলো, আরো অনেকগুলো ধরো অ্যাসিড মলিকুল সাপোজ এই বন্ডগুলো ভাঙা স্টার্ট করেছে। এই জিনিসটা তোমার এখানে ছিল না, তো আগে থেকেই পুরোপুরি 100% ভেঙেছিল। কিন্তু এইবারে তো ভাই আমি তোকে বললাম আগে 50টা ভাঙছিল, এখন আমি একটু জল অ্যাড করলাম, এখন তো 51 খানা ভাঙছে, কিছুক্ষণ পরে অ্যাড করলাম আর একটু জল, 52 খানা ভাঙছে। তাহলে নাম্বার অফ আয়ন আমার এখানে আস্তে আস্তে বাড়ছে। বুঝতে পেরেছিস? তুই বলে ব্যাপারটা বুঝলাম। তাহলে এখানে নাম্বার অফ আয়ন বাড়ছে, তাহলে নাম্বার অফ আয়ন যদি বাড়ে তাহলে কন্ডাক্টেন্স স্বাভাবিকভাবেই বাড়বে। এই জিনিসটা আমার এখানে ছিল, কারণ নাম্বার অফ আয়ন এখান থেকে 100%ই ভেঙে আছে। এখানে আমার শুধুমাত্র ভলিউম এফেক্টটা ছিল। এখানে যেমন নাম্বার অফ আয়ন বাড়ছে, সিমিলারলি দেখ ওই দুখানা আয়নের মধ্যে ডিসটেন্সও সাইমালটেনিয়াসলি বাড়ছে। একই জিনিস আমার এখানে হচ্ছে। যে কটা আমার অ্যাসিটেট আর H+ টেনে রেখেছিল একে অন্যকে, যখন আমি তার জল দিচ্ছি স্বাভাবিকভাবেই এই সিনারিওটা মানে অ্যাসিটেট আর H+ এর মধ্যে ডিসটেন্স মানে ভলিউম এফেক্ট এখানেও রয়েছে। তাহলে দেখ এখানে ভলিউম এফেক্ট রয়েছে, আবার অ্যাডিশনাল কোন এফেক্ট আছে? নাম্বার অফ আয়নের প্রডিউসটা আবার বাড়ছে। বুঝতে পেরেছিস? তাহলে এখানে ভলিউম এফেক্ট যেরকম এখানে ছিল, ভলিউম এফেক্ট তো ভাই থাকবেই। মাইনাসকে তো প্লাস বাই টেনেই রাখছিল, সেটা তো আমার থাকবেই। তো আমার ভাই জল গিয়ে তো সেই ডিসটেন্সটাকে বাড়িয়ে দিল, সেটা তো আমার করবেই, সেটা আমার এখানেও রয়েছে। তাহলে ভলিউম এফেক্ট এখানেও আছে, প্লাস এখানে আরেকটা নতুন কি হলো? স্বাভাবিকভাবেই নাম্বার অফ আয়ন বাড়া স্টার্ট হয়েছে, নাম্বার অফ আয়ন ইনক্রিজটা স্টার্ট হয়েছে। নাম্বার অফ আয়ন তো এখানে আমার 100% কোনোদিনই ছিল না। বুঝতে পেরেছিস? 100% পৌঁছাবেও না। হয়তো আমার নাম্বার অফ আয়ন আগে 5 খানা ছিল, এখন হয়তো 6 খানা হলো। বুঝেছিস? তাহলে নাম্বার অফ আয়ন আমার বাড়লো। তাহলে কন্ডাক্টেন্স আমার এখানেও বাড়ছে। কোন কোন কারণে বাড়ছে? ভলিউম এফেক্টের জন্যও বাড়ছে, আবার নাম্বার অফ আয়নের জন্যও বাড়ছে। বুঝতে পারলি? তুই বললি হ্যাঁ স্যার ব্যাপারটা বুঝলাম। তাহলে এই উইক ইলেকট্রোলাইটের কেসেও কন্ডাক্টেন্স আমাদের বেড়েছে। তাহলে কোন কোন কারণে বাড়লো? ভলিউম এফেক্টের জন্য বাড়লো, আবার নাম্বার অফ আয়ন বেড়েছে বলেও বাড়লো। তাহলে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কোন কোন কারণে বাড়লো, তখন তুই বলবি স্যার তো পড়াইনি, ওই জন্য আমি আর পারিনি। ঠিক আছে? তাহলে উইক ইলেকট্রোলাইটের কাছে কোন কোন কারণের জন্য বেড়েছে? ভলিউম এফেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার অফ আয়ন, দুটোই। আমি তোকে সুন্দর করে লিখে পাঠিয়ে দেবো, আমি তোকে ব্যাপারটা এখন জাস্ট বোঝাচ্ছি। স্ট্রং এর কেসে কোন কি কারণে বেড়েছিল? শুধুমাত্র ভলিউম এফেক্ট। স্ট্রং এ কিন্তু ভাই আয়নের কোনো রোল নেই। বুঝতে পারলি? তুই বলে স্যার ব্যাপারটা বোঝা গেছে। চলে গেছে কন্ডাক্টেন্সের রোল। পরেরটা 2 নাম্বার লেখ। 2 নাম্বার লেখ কন্ডাক্টিভিটি মানে কাপ্পা। ঠিক আছে? বল কাপ্পার ডেফিনেশনটা কি ছিল বলে বাদ তুই আগে। কাপ্পার ডেফিনেশনটা কি ছিল বল দেখি। 1 ml সলিউশনের কন্ডাক্টেন্স, এক্স্যাক্টলি 1 ml সলিউশনের কন্ডাক্টেন্স। ভালো করে দেখি দেখ। সাপোজ এটা আমার ভাই সলিউশনটা রয়েছে, ধর এইটুকু হচ্ছে আমার 1 ml সলিউশনটা, মানে 1 ml মানে একটা 1 ml একটা কিউব আঁকলাম। বুঝতে পারছি? কিউবের যদি আমার সাইড গুলো 1 সেন্টিমিটার হয়, তাহলে এই ভাই এইটুকু ভলিউম আমার 1 ml হবে। বলে স্যার ব্যাপারটা বুঝেছি। এইবারে ধর 1 ml সলিউশন মানে এইটুকু সলিউশনের যে কন্ডাক্টেন্স সেটা হচ্ছে আমার কন্ডাক্টিভিটি। তুই বলতো 1 ml সলিউশন মানে এইটুকু পার্টের মধ্যে আমি যদি এবারে ভাই ডাইলিউশন বাড়াই, ডাইলিউশন বাড়ালে 1 ml সলিউশনের কন্ডাক্টেন্স বাড়বে না কমবে বলতে পারবি? যদি আমি ডাইলিউশন বাড়িয়ে দিই তাহলে এই 1 ml সলিউশনের কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? কারণ 1 ml সলিউশনের কন্ডাক্টেন্স মানেই কন্ডাক্টিভিটি। 1 ml সলিউশনের কন্ডাক্টেন্স ডাইলিউশন বাড়ালে বাড়বে না কমবে বলতে পারবি? বাড়বে। কেন বাড়বে? তার কারণ চলে দিকে দেখে তুই দেখ। ধর 1 ml সলিউশনটার মধ্যে এইটুকু পার্টের মধ্যে সাপোজ আগে ছিল হচ্ছে আমার সলিউটের 5টা, এখানে 6টা, ধর 6খানা পার্টিকেল ছিল। ঠিক আছে? 1 ml সলিউশনের মধ্যে ধর আমার আগে সলিউটের 6খানা পার্টিকেল ছিল। এখন আমি কি করেছি ভাই? এখন আমি ডাইলিউট করেছি সলিউশনটাকে। ডাইলিউট করেছি মানে আমি কাকে অ্যাড করেছি ভাই? সলভেন্টকে অ্যাড করেছি না সলিউটকে অ্যাড করেছি বল? সলিউটকে অ্যাড করেছি। তাহলে সলিউটকে যদি আমি অ্যাড করেছি, তাই তো? ডাইলিউট করা মানে আমি কাকে অ্যাড করেছি? সলভেন্টকে অ্যাড করেছি। তাহলে বল যদি আমি এখন ডাইলিউট করার পরে সলভেন্টকে অ্যাড করি, তারপরে কি আমি সেই 1 ml এর মধ্যে 6খানা পার্টিকেলই পাবো সলিউটের? বেশি পাবো না কম পাবো বলতো? কমে যাবে স্বাভাবিকভাবেই। কেন? কারণ আমার স্বাভাবিকভাবেই আগে
দেখ এই পার্টিকেল গুলো যতটা জায়গা জুড়ে থাকতো, এখন তো পার্টিকেল গুলো অনেক বেশি জায়গা জুড়ে থাকবে, বুঝতেই পারছি। তাহলে এখন আমার স্বাভাবিকভাবেই এই সলিউশনটাকে যখন ডাইলিউট করলাম, তারপরে 1 ml এর মধ্যে 6টা থাকবে না, কমে যাবে, কারণ আমার তো ভাই পার্টিকেল অনেক জায়গা জুড়ে ছড়িয়ে আছে। বুঝতে পারছিস কি হয়েছে? বোঝা গেছে কি হলো ভাই? আমি 1 গ্লাস জল ছিল ভাই, তুই 1 গ্লাস জলে বাড়িকে বানাবি, এরকম কি বানাবি? 1 চামচ চিনি দিবি, তারপরে ধর সাপোজ তুই 10 ml জল দিবি, তুই বলিস আমি 10 ml জল কিভাবে মেজার করবো? আরে ভাই তুই একটু র্যান্ডম জল ঢালবি, বুঝেছি এরকম। তুই বল এখানে পার ইউনিট ভলিউমে, মানে 1 ml ভলিউমের মধ্যে যতগুলো চিনির পার্টিকেল থাকবে, এর মধ্যে 1 বালতি জল ঢালার পরেও 1 বালতি জল তুই ঢেলেছিস, তারপরেও কি ভাই ওই ইউনিট ভলিউমের সেম নাম্বার অফ চিনির পার্টিকেল থাকবে? থাকবে না। তাহলে তুই ব্যাপারটা বুঝে গেছিস। ডাইলিউট করলে পার ইউনিট ভলিউমে সলিউটের পার্টিকেল কমবে না বাড়বে? জোরা বল। ডাইলিউট করলে পার ইউনিট ভলিউমে সলিউটের পার্টিকেল কমবে না বাড়বে? কমে যাবে। এত ক্লিয়ার হয়ে বোঝা গেছে? তুই বলবি না স্যার আমি তো ক্লাস 11 এ কেমিস্ট্রি পড়িনি, ওই জন্য আমি কিছুই বুঝছি না। তাহলে আমার কিছু করার নেই, ক্লাস 11 এর কেমিস্ট্রির কোনো রিলেশনই নেই। বাড়ি গিয়ে চিনিতে জল মেশানোর জন্য ক্লাস 11 এর কেমিস্ট্রি পড়ার কি দরকার? এটা নার্সারির বাচ্চাও করতে পারবে। এত বোঝা গেছে? ব্যাপারটা বুঝলাম। তাহলে তুই বল, দেখ পার ইউনিট ভলিউমে যদি আমাদের নাম্বার অফ পার্টিকেল কমে যায়, তাহলে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? পার ইউনিট ভলিউমে যদি পার্টিকেল কমে যায়, তাহলে আমাদের নাম্বার অফ আয়ন যদি কমে যায়, তাহলে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? জোরে বল। কমবে, স্বাভাবিক। যত বেশি আয়ন তত বেশি কন্ডাক্টেন্স। পার ইউনিট ভলিউমে আমাদের নাম্বার অফ আয়ন কমে গেছে, তাহলে কন্ডাক্টেন্স বাড়লো না কমলো? কন্ডাক্টেন্স আমাদের কমেছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? ওই পার ইউনিট ভলিউমের কন্ডাক্টেন্স মানে ছিল কাপ্পা, তাহলে কাপ্পা আমাদের কি হয়েছে? ডিক্রিজ করেছে, ঠিক আছে। তাহলে স্ট্রং এর কেসে আমাদের কি হলো? কাপ্পা করলো ডিক্রিজ। তাহলে স্ট্রং এর কেসে আমাদের কাপ্পা ডিক্রিজ করলো। কিভাবে করলাম ব্যাপারটা রিয়েলাইজ করেছি, বুঝেছি। আমি তোকে একটা রিজন পাঠিয়ে দেবো, তোকে পরীক্ষায় জিজ্ঞেস করবে এগুলো কেন কমছে কেন বাড়ছে। বল উইকের কেসে কি হবে? বল উইকের কেসে কি হবে? উইকের কেসে কি হবে? একই কারণেই আমাদের ভাই কমবে, স্বাভাবিক হবে, একই কারণে কমবে। পার ইউনিট ভলিউমে আমাদের নাম্বার অফ কমছে, বুঝতে পারছিস? তাহলে উইকের কাছে আমাদের কি হলো? কমছে। এবারে দেখ উইকের কাছে যদি আমরা ডিটেলে যাই, আমরা দেখতে পাবো উইকের কাছে আমাদের যদি যেতে হবে না ডিটেলে। উইকে দেখ স্বাভাবিকভাবেই তুই বলবি স্যার উইকে তো নাম্বার অফ আয়নও বাড়ছে, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। উইকে নাম্বার অফ আয়নও বাড়ছে, কারণ এই মাত্র দেখলাম নাম্বার অফ আয়ন তো বাড়ছিল, এই ভাই বেশি বেশি ভাঙছে, একটু একটু হলে বেশি বেশি ভাঙা স্টার্ট করেছে। উইকে নাম্বার অফ আয়নও বাড়ছে, আবার দেখ এটাও আমাদের কমছে, কিন্তু আলটিমেটলি পিরামিড আমাদের এটাই করে। পার ইউনিট ভলিউমের ফ্যাক্টর অনেক বেশি হয়, কারণ এটা অত বেশি বেশি ভাঙতে পারে না, ঠিক আছে, অত বেশি ভাঙতে পারে না। এটা আমাদের অনেক প্রিডমিনেটিং ফ্যাক্টর, যে পার ইউনিট ভলিউমের নাম্বার অফ আয়ন কমে যাওয়াটা অনেক বেশি এক্সটেন্ড হয়। তো স্বাভাবিকভাবে এখানে আমাদের 2 নাম্বারটা লিখলাম কি কমেছে, ঠিক আছে। চল 2 নাম্বার লেখা গেছে কমেছে। 3 নাম্বার লিখ ল্যামডা এন। তাহলে উইকের কেসেও আমরা 2 নাম্বারটা লিখলাম কি কাপ্পা ডিক্রিজ করেছে। 3 নাম্বার লিখছি ল্যামডা এম, লেফট সাইডে লিখছি ল্যামডা এম, ঠিক আছে। চল ল্যামডা এম এর কেসটা, ল্যামডা এম এর ফর্মুলা আমাদের কি আছে ভাই? ল্যামডা এম ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই মোলা ক্যাপিটাল লেটার এম। আমরা দেখি ভাই এখানে আমরা করছি ডাইলিউশন। আচ্ছা ভাই ডাইলিউট করলে, সলিউশনটাকে ডাইলিউট করলে কাপ্পা বাড়ে না কমে? বল বল। কমে। কোথায় করলাম? এই মাত্র করেছি। তাহলে ভাই ডাইলিউট করলে কাপ্পা আমাদের কমে, তো কাপ্পা যদি কমে যায় তাহলে এবার ল্যামডা এম বাড়বে না কমবে? কমে যাবে, বুঝলাম, ভালো কথা। তাহলে কমে কমে যাবে ল্যামডা এম। ডাইলিউট করলে তুই আমাকে বলবি মোলারিটি, বল ডাইলিউট করলে মোলারিটি বাড়ে না কমে? বল ডাইলিউট করলে মোলারিটি কমে, কেন কমে? তার কারণ মোলারিটির ফর্মুলা কি ভাই? মোল বাই ভলিউম, মোল বাই ভলিউম অফ সলিউশন। ডাইলিউট করে দেওয়া মানে কি ভাই? ভলিউম বাড়িয়ে দেওয়া। তাহলে ভাই যদি আমরা ভলিউম বাড়িয়ে দিই তাহলে আমাদের কি হবে? মোলারিটি যাবে কমে। খুব ভালো কথা, বুঝতে পারছি। তাহলে ডাইলিউট করলে আমাদের মোলারিটি কি হয়? কমে যায়। আচ্ছা মোলারিটি কমলে ল্যামডা এম বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ভাই দেখ দুখানা কন্ট্রাডিক্টরি ফ্যাক্টর হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তাহলে কাপ্পার এফেক্টের জন্য ভাই ল্যামডা এম এর ছিল কমে যাওয়া উচিত, মোলারিটির জন্য ভাই ল্যামডা এম এর বেড়ে যাওয়া উচিত। কোনটা হয়? প্রিডমিনেট করে হচ্ছে মোলারিটি ফ্যাক্টরটা, ঠিক আছে। মোলারিটি ফ্যাক্টরটা প্রিডমিনেট করে। তাহলে খাতার মধ্যে যেরকম লিখেছি, বোর্ডে যেরকম লেখা আছে সেরকম তুই লিখে ফেলেছিস অলরেডি আলাদা আলাদা কালি দিয়ে। তার নিচে তুই লিখছিস এফেক্ট অফ মোলারিটি ইজ মোর দ্যান এফেক্ট অফ কাপ্পা, এফেক্ট অফ মোলারিটি ইজ মোর দ্যান এফেক্ট অফ কাপ্পা। তার মানে কি আলটিমেটলি তার মানে লিখে রাখলাম ল্যামডা এম ইনক্রিজ করে না ডিক্রিজ করে? জোরে বল ইনক্রিজ করে না ডিক্রিজ করে? ইনক্রিজ করে, ঠিক আছে। তাহলে ল্যামডা এম আলটিমেটলি ইনক্রিজ করলো, তাহলে ল্যামডা এম আলটিমেটলি ইনক্রিজ করেছে, ঠিক আছে। রাইট সাইডেও 3 এর মতন সেম, জাস্ট কমা দিয়ে লিখে রাখলাম।
মানে উইকের কেসটাতেও স্ট্রং এর মতন আমাদের সেমই হলো। এত ক্লিয়ার? তাহলে স্যার বোঝাই গেছে ব্যাপারটা। তাহলে স্ট্রং এর কেসে কিভাবে চেঞ্জ হবে, উইকের কেসে কিভাবে চেঞ্জ হবে, আমি দেখলাম দেখ স্ট্রং আর উইক দুজনের কেসেই আমাদের ভাই সেম সেম জিনিসই দেখতে পাচ্ছি। কন্ডাক্টেন্স স্ট্রং এর কেসেও বেড়েছিল, ডাইলিউশন বাড়িয়ে দিলে, উইকের কেসেও আমাদের কন্ডাক্টেন্স বেড়েছে। কন্ডাক্টিভিটি স্ট্রং এর কেসেও ডাইলিউশন বাড়িয়ে দিলে কমে যাচ্ছে, উইকের কেসেও কমছে। 3 নাম্বার আমরা পড়লাম ল্যামডা এম মোলার কন্ডাক্টিভিটি, স্ট্রং এর কেসেও ভাই আমাদের বেড়ে যাচ্ছে, উইকের কেসেও আমাদের বেড়ে যাচ্ছে। স্ট্রং আর উইকে কিভাবে বাড়ছে মোলার কন্ডাক্টিভিটি, সেখান থেকে আমরা স্টার্ট করবো পরের ক্লাসে, ঠিক আছে? চল খাতার মধ্যে হেডিং দে, লিখ গ্রাফ অফ lambda m versus concentration, graph of lambda m versus concentration. খাতার লেফট সাইডে হেডিং দ্য স্ট্রং, রাইট সাইডে হেডিং দ্য উইক। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা স্টার্ট করছি পরের ক্লাসে।